আজ আমরা দেখব টম রেইডার সিনেমা। এই মুভিটি 2018 সালে রিলিজ হয়েছিল। মুভির শুরুতেই আমরা রিচার্ড ক্রফটের আওয়াজ শুনতে পাই। সে বলে জাপানের যে প্রথম রানী ছিল তার নাম ছিল হেমিকো। তার কাছে অনেক জাদুর শক্তি ছিল। তার সাহায্যে সে যে কোনো জিনিসকে ছোঁয়ার ফলে সেটা নষ্ট করে দিতে পারত, আর যে কোনো মানুষকে সে মেরে ফেলতে পারত। কিন্তু তার জেনারেলসরা তাকে ধোঁকা দিয়েছে। তারা তাকে ট্রেজার টেবল সি এর একটি আইল্যান্ডে নিয়ে গিয়েছিল, আর সেখানে একটি পাহাড়ের নিচে তাকে দাফন করা হয়েছিল। সকলে এখনো বিশ্বাস করে যে সে এখনো জীবিত আছে, আর সে এখনো অপেক্ষায় আছে যে কেউ একজন গিয়ে তাকে মুক্ত করে দেবে। আমার কাছে এই নকশাটি আছে যার সাহায্যে আমি হিমিকোকে খুঁজে বের করতে পারবো, আর আমি প্রথম মানুষ হতে চাই যে হিমিকোকে খুঁজে বের করবে। আর এজন্য আমার মেয়ে, যাকে আমি খুব ভালোবাসি, তাকে রেখেই আমাকে সেখানে যেতে হয়েছে। ধীরে ধীরে সময় চলতে থাকে, আর লারা এখন বড় হয়ে গেছে, আর এখন সে বক্সিং করে। তখন সেখানে বক্সার এসে বলে, তোমার কয়েক মাসের বেতন বাকি আছে, যদি তুমি ফিস না দাও তাহলে তোমাকে আর এখানে আমরা আসতে দেব না। এরপর আমরা লারাকে দেখতে পাই, সে সাইকেল নিয়ে কুরিয়ারের কাজ করে, আর একদিন সে তার কাছে থাকা লোকগুলোর কাছ থেকে টাকার জন্য সাইকেলের রেস করে। এখন লারা সবার সামনে থাকে, কিন্তু সে এখনো লোকজনের মুখের দিকে তাকিয়ে তার বাবাকেই খুঁজে ফেলে, যে ছোটবেলায় তাকে রেখে হিমিকোর খোঁজে চলে গিয়েছিল। এর ফলে লারা তার ব্যালেন্স হারিয়ে ফেলে, আর তার সাইকেলটি একটি পুলিশের গাড়ির সাথে ধাক্কা লাগে। এজন্য লারাকে অ্যারেস্ট করে নেওয়া হয়, আর সেখানে লারাকে বেল করার জন্য তার বাবার একজন বিজনেস পার্টনার আসে। সে লারাকে বোঝায় যে তুমি তোমার বাবার উত্তরাধিকারী, তোমাকে তার বিজনেস এবং টাকা পয়সা গুলো অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু লারা এই সবকিছু অ্যাকসেপ্ট করতে রাজি না। কিন্তু লারা বিশ্বাস করে না যে তার বাবা মারা গিয়েছে। আজ থেকে 14 বছর আগে যখন লারা 7 বছরের ছিল, তখন তার বাবা হেমিকোকে খোঁজার জন্য চলে গিয়েছিল, আর সে এখনো পর্যন্ত ফিরে আসেনি। সরকারও তাকে মৃত ঘোষণা করেছে, কিন্তু লারা এখনো বিশ্বাস করে যে তার বাবা বেঁচে আছে। কয়েকদিন পর আবারও লারাকে তার বাবার বিজনেস পার্টনার ডেকে পাঠায়, আর লারাকে বলে, যদি তুমি পেপারসে এখনো সাইন না করো তাহলে তোমার বাবার যত প্রপার্টিস আছে সবকিছু নিলাম হয়ে যাবে। লারা এবার পেপারসে সাইন করার জন্য রাজি হয়ে যায়। তখনই সেখানে বসে থাকা একটি লোক লারাকে তার বাবার একটি বক্স দেয়, আর সে বলে, তোমার বাবার উইলে এটাও ছিল, সেখানে লেখা ছিল, যদি কোনোভাবে আমার মৃত্যু হয়ে যায় আর আমি ফিরে আসতে না পারি তাহলে এই জাপানিজ পাজেলটা যেন আমার মেয়েকে দেওয়া হয়। লারাকে যখন সেই পাজেলটা দেওয়া হয় তখন সে কয়েক সেকেন্ডের মধ্যে সেটি সংশোধন করে ফেলে, আর সেটা একটা বক্স যেটা খুলে যায়। সেটার ভেতরে একটি চাবিও থাকে, আর একটা মেসেজও লেখা থাকে। সেখানে লেখা থাকে, দ্য ফার্স্ট লেটার ফ্রম মাই ফাইনাল ডেস্টিনেশন। এটা দেখার পরে লারা বুঝে যায় যে তার বাবা কি নিয়ে কথা বলতে চেয়েছিল। সে পেপার সাইন না করেই তার বাবার টম অর্থাৎ একটি ঘরে যায়, যেটা তার বাবা যাবার আগে বানিয়েছিল। সেখানে লেখা তার বাবার নামের প্রথম অ্যালফাবেটের উপর ক্লিক করে, তারপর সেখান থেকে একটি কি হোল্ড বাহিরে আসে। এরপর সেটাকে লারা সেই চাবিটি দিয়ে, যেটা সে পাজল বক্সের মধ্যে পেয়েছিল, সেটাকে খোলে। এরপর সাইড থেকে একটি দরজা খুলে যায়, আর এটা একটা গোপন রুমের দরজা ছিল, যেখানে তার বাবার অনেক কিছু জিনিস ছিল, আর এখানে একটি ক্যামেরাও ছিল। সেখানে তার বাবা তার জন্য একটি মেসেজ রেকর্ড করেছে। ভিডিওতে বলে, তুমি যখন এই ভিডিওটি দেখছো তখন হয়তো আমি মারা গিয়েছি। আমি জানতাম তুমি পাজলটি সংশোধন করে ফেলবে। তোমার মা মারা যাবার পর আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম, এজন্য আমি অন্য দুনিয়া সম্বন্ধে জানার আগ্রহ করি। তখনই আমি হিমিকোর ব্যাপারে জানতে পারি, যে জীবন মৃত্যুর উপর কন্ট্রোল করতে পারতো। এরপর আমি সেটার উপরে রিসার্চ করি, আর যখন আমার রিসার্চের উপর আমি বিশ্বাস করতে পেরেছি, আর তখনই আমি সেটার উদ্দেশ্যে রওনা দিই। আর এখন তোমাকে একটি কাজ করতে হবে। এখানে আমার যতগুলো রিসার্চ আছে সেই সবগুলো রিসার্চকে তোমাকে পুরোপুরি ডিস্ট্রয় করে ফেলতে হবে, কারণ যদি এগুলো কোনো খারাপ হাতে পড়ে তাহলে এ সকল কিছুর পরিণাম অনেক খারাপ হয়ে যাবে। কিন্তু লারা তার বাবার এই কথাটি শোনে না। এরপর লারা তার রিসার্চ পেপারগুলো থেকে জেনে ফেলে যে সে কিভাবে সেই দ্বীপে গিয়েছে, আর এখন সেও তার বাবাকে খোঁজার জন্য সেখানে যেতে চায়। কিন্তু এটার জন্য তার অনেক টাকার দরকার। এজন্য তার বাবার দেওয়া একটি পেন্ডেন্ট, যেটা সে তাকে অনেক ছোটবেলায় দিয়েছিল, সেটা একটু শপে সে বন্ধক রেখে দেয়। আর এখন লারা জাপানের হংকং শহরে পৌঁছে গিয়েছে, আর এখান থেকে সে সেই আইল্যান্ডে যাবে, আর সেটার নাম হলো ইয়ামান্তাই। লারার কাছে সেই পানির বোটেরও একটি ছবি ছিল, যেটার সাহায্যে তার বাবা সেখানে গিয়েছিল। তার বাবা এই বোটওয়ালাকে $20,000 দিয়েছিল। এবার লারাও সেই বোটের কাছে পৌঁছে যায়, কিন্তু লারা এখানে এসে জানতে পারে যে এই বোটে এখন সেই লোক থাকে না।
না, যাকে তার বাবা $20,000 দিয়েছিল। এখন সেই বোটে তার ছেলে থাকে। তার ছেলে বলে আমার বাবাও কয়েক বছর আগে একটি সফরে গিয়েছিল, সেখানে গিয়ে সে আর কখনো ফিরে আসেনি। এবার লারা বুঝে যায় যে তার বাবা সেই ছেলেটির বাবার সাথে গিয়েছিল আর তারা দুজনেই আর কখনো ফিরে আসেনি। সেই লুরেন অর্থাৎ সেই ছেলেটিকে সেই আইল্যান্ডে যাওয়ার কথা বলে। এটা শুনে লুরেন একদম বারণ করে দেয় আর সে বলে যে আইল্যান্ডে তুমি যেতে চাচ্ছ সেটি ডেভিল সি এর আইল্যান্ড, আর সেখানে কেউ গেলে কোনোদিনও ফিরে আসে না। কিন্তু লারা যখন তাকে ডলার্সের লালসা দেখায় তখন সে ঠিকই রাজি হয়ে যায়। এবার তারা দুজনেই সফরটির উদ্দেশ্যে রওনা দেয়। যেতে যেতে লারা তার বাবার ডকুমেন্টস গুলো থেকে জানতে পারে যে ট্রিটিনি নামের আরেকটি গ্রুপ ছিল যেটা এই শক্তির খোঁজ করতে চেয়েছিল, কিন্তু তারা এই শক্তিকে ব্যবহার করে এই দুনিয়াকে তাদের হাতের মুঠোয় রাখতে চেয়েছিল। রাতের বেলা সমুদ্রে এবার অনেক ঝড় বইতে শুরু করে। তখন লরেন বলে যে এই ঝড়টি এটারই ব্যাখ্যা দেয় যে আমরা ডেভিল সিতে পৌঁছে গিয়েছি, অর্থাৎ আমরা আইল্যান্ডের আশেপাশেই আছি। কিন্তু স্রোত এত উঁচু বইছিল যে তাদেরকে সেখান থেকে লাফ দিতে হয়। এবার লারার যখন চোখ খোলে তখন সে একটি আইল্যান্ডে থাকে, আর এটা ইয়ামাতাই আইল্যান্ডে ছিল। কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ তাকে কেউ একজন বেহুশ করে ফেলে। যখন তার জ্ঞান ফেরে তখন তার সামনে মিথাইস নামের একটি লোককে দেখতে পায়, আর সে এখানকার সব লোকজনদের লিডার আর ট্রিনিটি গ্রুপের জন্য সে কাজ করে। আর সে বলে আমি এখান থেকে শুধু ফোন কলই করতে পারি, এখান থেকে যতক্ষণ না রিসার্চ শেষ হবে আমি ততক্ষণ যেতে পারবো না। এরপর লারাকে সে একটি ডায়েরি দেখায় যেটা তার বাবার, আর সে সেই ডায়েরিটি লারার ব্যাগ থেকে বের করেছিল। আর সে বলে এই ডায়েরিটি এই দুনিয়ার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমি এতদিন ধরে খুঁজছিলাম। আসলে রিচার্ড এর রিসার্চ এত ভালো ছিল কিন্তু আমাকে তাকে মেরে ফেলতে হয়েছে। এরপর লারাকে বাহিরে বের করা হয় আর লারা দেখতে পায় এখানে অনেক মানুষ বন্দী অবস্থায় আছে আর তাদের সাহায্যে এখানে কাজ করিয়ে নেওয়া হয়। এই পাথরগুলোকে বম ব্লাস্ট করে ভেঙে ফেলা হয় কারণ তারা কোনোভাবে হিমিকোকে খুঁজে বের করতে চায়। এরপর আমরা লুরেনকেও সেখানে দেখতে পাই যার সাথে লারা এখানে এসেছিল, তাকেও বন্দী করে নেওয়া হয়েছে। এরপর লরেন বলে এখানে তুমি যতগুলো লোককে বন্দী অবস্থায় দেখতে পাচ্ছ তারা হয়তো কেউ ফিশারম্যান, আর না হলে তাদেরকে জোর জবরদস্ত এখানে ধরে নিয়ে এসে এই কাজগুলোতে লাগানো হয়েছে, আর এখন এরা সবাই তাদের গোলাম। এরপর তারা সকলে আরেকটি জায়গায় পৌঁছে যায় যেখানে মিথাইস এদের সকলকে নিয়ে এসেছে। এরপর সে লারার বাবা রিচার্ডের ডায়েরিতে দেখে সেখানে একটি উঁচু পাহাড়, আর ঠিক তেমনই একটি পাহাড় তাদের সামনে থাকে। সেটা দেখার পর মিথাইস ভীষণ খুশি হয়ে যায় কারণ সে জানতো যে এখন সে হিমিকোর খুব কাছাকাছি চলে এসেছে আর এখন তাকে এখানেই পাওয়া যাবে। এবার লারা আর লুরেন বুঝে যায় যে তারা এখন তাদেরকে মেরে ফেলবে। তখনই সে লারাকে বলে যে আমাদেরকে এখান থেকে পালিয়ে যেতে হবে। এরপরে লুরেন সেখানে থাকা একটি গার্ডের উপর হামলা করে আর লারাকে পালিয়ে যেতে বলে। এবার লারা সেখান থেকে পালিয়ে যায়। সেখানকার একটি গার্ড তার পিছুও করে আর তার উপর অনেক গুলিও ছড়ে। আর যখনই সে একটি পড়ে যাওয়া গাছের উপর দিয়ে নদী পার করার চেষ্টা করে তখনই সে নদীর পানিতে পড়ে যায়। আর সেখানকার নদীর স্রোতগুলো অনেক জোরে জোরে বইছিল আর সামনে একটি অনেক গভীর ঝর্ণা, আর সেখানে একটি ক্র্যাশ প্লেন থাকে। সেই প্লেনটি লারা ধরে ফেলে যার জন্য লারার জীবন বেঁচে যায়। অন্যদিকে লুরেনকে দেখতে পায় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু মিথাইস তখন তার কাঁধে গুলি চালায় যার কারণে তাকে আবারও ধরে ফেলা হয়। অন্যদিকে লারাকে দেখানো হয় যে ক্র্যাশ প্লেনের উপরে বসে থাকে। সে কোনোভাবে কিনারার কাছে পৌঁছাতে চায় কিন্তু ক্র্যাশ প্লেনটি অনেক পুরনো। সে যখনই সেখান থেকে বাইরে আসতে চায় তখনই সেটা ভেঙে যায়, কিন্তু লারা কোনোভাবে প্লেনের ভেতরে প্রবেশ করে আর সেখান থেকে সে একটি পুরনো প্যারাশুট খুঁজে পায় আর প্যারাশুটের সাহায্যে সে সেই জায়গা থেকে বেরিয়ে যায়। এবার সে কিনারার কাছে পৌঁছে যায় কিন্তু সেখান থেকে বের হওয়ার আর কোনো উপায় সে পায় না। লারা যখন রাতের বেলা শুয়ে থাকে তখন তার কাছে মনে হয় যে কেউ একজন তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে, আর সেটা মিথাইসেরই একজন লোক থাকে আর সেই লোকটি লারার উপর আক্রমণ করে। লারা যেহেতু বক্সিং শিখেছিল তাই সে সেই লোকটিকে মেরে ফেলে আর তখন সে দেখতে পায় একটি অজানা আকৃতি তার দিকে তাকিয়ে আছে। এবার সে সেই আকৃতির পিছু করতে থাকে। এরপর সেই লোকটি একটি গুহার মধ্যে ঢুকে পড়ে। এরপর লারা যখন তার পেছনে সেই গুহার মধ্যে প্রবেশ করে এরপর লারা দেখতে পায় সে লোকটি আর কেউ না, সে হলো তার বাবা রিচার্ড। এরপর লারা তাকে বলে যে আমি তোমার মেয়ে। রিচার্ড যেহেতু এত বছর ধরে সেই আইল্যান্ডের মধ্যে আছে আর এজন্য তার কাছে মনে হয় যে এটাও একটা ইমাজিনেশন, কিন্তু খুব তাড়াতাড়ি সে বুঝে যায় যে এটা সত্যিই তার মেয়ে। এরপর সে তার মেয়েকে জড়িয়ে ধরে। এরপর লারা তার বাবাকে বলে যে তোমার ডায়েরিটি এখন মিথাইসের কাছে। এটা শুনে রিচার্ড ভীষণ রেগে যায়। সে বলে আমি তোমাকে বলেছিলাম এটা জ্বালিয়ে দেওয়ার জন্য, কারণ সেই অর্গানাইজেশন ট্রিনিটি হিমিকোর পাওয়ারের অপব্যবহার করে এই দুনিয়াকে তাদের হাতের মুঠোয় নেওয়ার পরিকল্পনা করছে। এরপর লারা বলে আমাদেরকে এখান থেকে চলে যাওয়া উচিত। তার বাবা বলে আমরা এখান থেকে বের
হতে পারবো না। সে বলে মিথাইলসের কাছে একটি স্যাটেলাইট ফোন আছে, আর যদি আমরা কোনোভাবে সেই ফোনটিকে পাই তাহলে আমরা বাইরে থেকে সাহায্য পেতে পারি। এবার তার বাবা বারণ করে দেয়, বলে যে মিথাইলসের কাছে পুরো আর্মি সৈন্য আছে, আমরা দুজনে তার সাথে লড়াই করতে পারবো না। এবার লারা নিজেই সেখান থেকে ধানুষ নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা মিথাইলসকে দেখতে পাই, সে সেই দরজাটিকে খুঁজে পায় যার ভেতরে জাপানের প্রথম রানী হিমিকোর টম্ব আছে। এটা দেখার পর সে খুব খুশি হয়, আর স্যাটেলাইট ফোনের মাধ্যমে সে তার সিনিয়রদেরকে একথা জানায় যে আমরা টম্বটি খুঁজে পেয়েছি, আপনি এখানে কাউকে নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েন। একটু পরে লারাও সেই জায়গাটিতে পৌঁছে যায়। সে গার্ডকে মেরে সবার আগে এখানে থাকা লুরেন এবং সব লোকজনদেরকে ফ্রি করে। এবার তারা সকলে মিলে সেখানে থাকা গার্ডগুলোর উপর আক্রমণ করে। অন্যদিকে আমরা রিচার্ডকে দেখতে পাই, সে সেই টম্বের দরজাটির সামনে দাঁড়িয়ে থাকে, যেটাকে খোঁজার জন্য সে তার পুরো জীবন লেগে দিয়েছিল। সেই দরজাটিকে খোলার জন্য একটি ধাঁধা থাকে, সেই ধাঁধাটিকে সম্পূর্ণ করতে হবে, তাহলেই দরজাটিকে খুলতে পারবে। ঠিক তখনই সেখানে মিথাইলসও চলে আসে, আর সে তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। সে রিচার্ডকে বলে তোমাকে এই ধাঁধাটি সংশোধন করতে হবে, কিন্তু রিচার্ড বারণ করে দেয়। এবার লারা তার বাবাকে বাঁচানোর জন্য সেখানে আসে। এবার লারা মিথাইলসের একজন লোককে মেরে ফেলে। এবার লারার সামনে মিথাইলস থাকে, কিন্তু মিথাইলস লারার বাবার উপরে গান পয়েন্ট করে ধরে থাকে, আর সে লারাকে বলে যে তুমি যদি এই ধাঁধাটি সংশোধন না করো তাহলে আমি তোমার বাবাকে মেরে ফেলবো। আর এই ধাঁধাটি সেই ধাঁধা যেটা ছোটবেলায় রিচার্ড লারার কাছ থেকে অনেকবার সংশোধন করে নিয়েছে, আর এজন্যই লারা জানে যে এই ধাঁধাগুলোকে কিভাবে সংশোধন করতে হয়। এবার লারা সেই ধাঁধাগুলোকে সলভ করে দেয়। এবার সেই টম্বের দরজাটি একেবারে ভেঙে চুরমার হয়ে যায়, যে দরজাটি 2000 সাল থেকে খোলা হয়নি। এবার তারা সকলে সেই টম্বের ভিতরে এন্টার করে। কিছু দূর যাবার পর তারা দেখতে পায় সেখানে একটি গর্ত থাকে, আর সেটা অনেক গভীর, আর সেখানে ছিল হাজার হাজার কঙ্কাল। এবার তারা সকলে একটা সিঁড়ির মাধ্যমে সেই রাস্তাটি পার করে নেয়। এরপর তারা দেয়ালে একটি লেখা দেখতে পায়, দ্য ডেথ অফ কুইন টার্নস ডেথ টু নাইট, শি মাস্ট ডাই টু ব্রিং ব্যাক লাইফ। অর্থাৎ রানীর যে মৃত্যু সেটি দিনকেও রাত করে দিতে পারে, কিন্তু তাকে মরতে হবে, তাহলে জীবন আবারও ফিরে আসবে। এরপর তারা যখন আবারও সামনের দিকে এগিয়ে যেতে লাগে, তাদের মধ্যে একজনের পা একটি ব্লকের মধ্যে আটকে যায়। এরপর তাদের দুই পাশেরই দরজা বন্ধ হয়ে যায়, এবং তাদের পায়ের নিচে যে মেঝেটি ছিল সেটা এক এক করে নিচে ধসে যেতে শুরু করে, আর সেটার নিচে ছিল অনেক গভীর গর্ত। তখনই লারা সেখানে একটি চাবির চিহ্ন দেখতে পায়। এরপর সে সকলকে বলে তোমরা একটি চাবি খোঁজো। এরপর সে দেখতে পায় সেখানে আলাদা আলাদা রঙের চাবি থাকে, আর তারা যখন এক এক করে সে চাবিগুলো লাগাচ্ছিল তখন এদের কারোরই চাবি লাগছিল না। তখনই লারার মনে পড়ে যায় সেই লাইনটির কথা, কুইন মাস্ট ড্রাই টু ব্রিং ব্যাক লাইফ। আর জীবনের যে রং থাকে সেটি হলো হলুদ, এজন্য সে হলুদ কালারের উপর ব্লু কালারের চাবি লাগিয়ে দেয়, যার ফলে সেটা গ্রিন কালারের হয়ে যায়, আর এখন দরজাটি খুলে যায়। এরপর তারা দেখতে পায় তাদের সামনে অনেক পুরনো একটি টম, আর যেটার ভিতরে হিমিকো আছে। এরপর তারা সকলে তার ভেতরে চলে যায়। সেখানে গিয়ে তারা হিমিকোর টমটি দেখতে পায়। এবার লারা দেয়ালে দেখতে পায় হিমিকোর অনেক পেন্টিং আছে। সে বলে এই পেন্টিং গুলো দেখে যতটুকু বোঝা যায় হিমিকো কোনো মনস্টার ছিল না, তাকে এখানে কেউ নিয়ে আসেনি, বরং সে নিজেই এখানে এসেছে। তারপর তার দেয়ালে লেখা সেই লাইনগুলোর কথা আবারও মনে পড়ে যায়, দ্য ডেথ কুইন টার্নস ডে টু নাইট, শি মাস্ট ট্রাই টু ব্রিং ব্যাক লাইফ। আর সাথে সেটা যেটা লোকজনেরা বলতো যে হিমিকো যেটাতেই হাত দিত সেটাই মারা যেত। এরপর লারা বুঝতে পারে যে সে কোনো মনস্টার ছিল না, সে একটি ভাইরাসে আক্রান্ত ছিল, আর সে এ কারণেই যাকে ছুতো সেও ইনফেক্টেড হয়ে মারা যেত। আর এজন্য সে এখানে এসেছে যাতে করে তার জন্য আর যেন কেউ মারা না যায়, আর সে নিজেই নিজেকে এখানে দাফন করে দিয়েছে। এবার লারা এই কথাগুলো মিথাইলস আর তার লোকজনদেরকে বলে, কিন্তু তারা তার কোনো কথা না শুনে কফিনটির মুখ খুলে ফেলে, যার ভেতরে হিমিকোর কঙ্কাল থাকে। আর যখনই মিথাইলসের লোক দুটি হিমিকোকে তোলার চেষ্টা করে, আর একটি লোক সেখানেই ইনফেক্টেড হয়ে যায়, আর সে সাথে সাথে মনস্টারে পরিণত হয়ে যায়, অর্থাৎ সেও এখন সেই ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছে। এরপর যখনই সেই লোকটি তাদেরকে মারতে আসবে তার আগেই মিথাইলস তাকে গুলি করে মেরে ফেলে। আর এখন লারা, রিচার্ড আর মিথাইলস খুব ভালোভাবে বুঝে যায়, সবাই বুঝে যায় যে ট্রিনিটি চাই তারা যেন এই ভাইরাসটিকে তাদের কাছে পৌঁছে দেয়, যাতে করে তারা বায়ু ওয়েপন বানাতে পারে। আর এই ওয়েপনের সাহায্যে তারা দুনিয়াকে ভয় দেখিয়ে তাদের হাতের মুঠোয় করে নিতে চায়। এবার মিথাইলস ভালোভাবে বুঝতে পারে যে হিমিকোর শরীরের কোনো অংশে টাচ করাও যাবে না, তাই সে একটি যন্ত্রের মাধ্যমে হিমিকোর একটি হাতের আঙুল কেটে নেয়, আর সেটা একটি পলিব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়, কারণ সে জানতো একটি নতুন ভাইরাস বানানোর জন্য এতটুকুই যথেষ্ট। কিন্তু যখনই মিথাইলসরা পালিয়ে যাবে তার আগেই লারা তা সেই গার্ডের উপর হামলা করে দেয়। এবার রিচার্ডও সেখান থেকে একটি গান উঠিয়ে মিথাইলসকে মেরে দেয়, আর এজন্য মিথাইলস আহত হয়ে যায়।
এরপর মিথাইসের গার্ডটি লারার পিছু করতে থাকে, কিন্তু লারা সেখানে থাকা বিছানো জালগুলোর সাহায্যে সেই গার্ডটিকে মেরে ফেলে। অন্যদিকে আমরা রিচার্ডকে দেখতে পাই, তার কাছে মিথাইসের একজন গার্ড যে সেই ভাইরাসে ইনফেক্টেড ছিল সে রিচার্ডের উপর আক্রমণ করে। যদিও রিচার্ড তাকে মেরে ফেলে, কিন্তু মিথাইস সেই আঙুলটি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আবারও সেখানে লারা আসে আর তার বাবা বলে, তুমি আমাকে ছুবে না, কারণ আমিও ইনফেক্টেড হয়ে গিয়েছে। কারণ সে জানতো যে লোকটি তার উপর আক্রমণ করেছিল সেও ইনফেক্টেড ছিল, তাই লারার বাবাও ইনফেক্টেড হয়ে গিয়েছে। আর এজন্য সে লারাকে বলে, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, আর আমি এখানে এখন বম ব্লাস্ট করতে চলেছি, যাতে করে যেন এই ভাইরাসটি বাহিরের দুনিয়াতে না পৌঁছাতে পারে। আর বলে, তোমাকে যে কোনো ভাবেই হোক মিথাইসকে থামাতে হবে। এখন লারা যখন তার বাবাকে এখানে এত বছর পর খুঁজে পেয়েছে, আর আবারও একবার তার বাবার থেকেই দূরে চলে যেতে হচ্ছে। এবার লারা না চাইলেও তার বাবাকে এখানে রেখেই তার চলে যেতে হয়। এবার লারা সেইখানে পৌঁছে যায় যেখানে মিথাইস সেই আঙুলটি নিয়ে পালিয়ে যাচ্ছিল। এবার তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। এবার লারা সেই সিঁড়িটিকে নিচে ফেলে দেয়, যেটার সাহায্যে তারা সেই গর্তের অপর প্রান্তে ছিল। এটা দেখার পর মিথাইস প্রচুর পরিমাণে রেগে যায় আর সে একেবারে ভেঙে পড়ে, কারণ সে জানে যে সেটা ছাড়া সে এখান থেকে বাইরে যেতে পারবে না। এরপর সে উঠে সেখানে থাকা একটি হাতিয়ার দিয়ে লারার উপর আক্রমণ করে। সে লারাকে যখন মারতেই যাবে, ঠিক তখনই আমরা রিচার্ডকে দেখতে পাই। সে ঠিক সেই সময় বম ব্লাস্ট করে, আর এটার জন্য সেখানে থাকা হিমিকর কফিন আর সেই পুরো টম্বি মাটির নিচে ধসে পড়ে যায়। আর তখনই মিথাইসের নজর সেই বম ব্লাস্টিং এর দিকে পড়ে, আর সেটার সুযোগ নিয়ে লারা মিথাইসের উপর আক্রমণ করে আর তার পকেট থেকে হিমিকর আঙুলটি বের করে তার মুখের মধ্যেই ঢুকিয়ে দেয়, আর যার কারণে মিথাইসও আক্রান্ত হয়ে যায়। এরপর লারা তাকে লাথি মেরে সেই গর্তটির ভেতরে ফেলে দেয়, যেখানে হাজার হাজার কঙ্কাল ছিল, আর এগুলো সেই কঙ্কালগুলোই ছিল যারা হাজার বছর আগে ইনফেক্টেড ছিল। লারা এবার কোনোভাবে লাফ দিয়ে সেই গর্তটির অপর প্রান্তে চলে যায়। এবার সে বাহিরের দিকে দৌড়াতে থাকে, কারণ এই পুরো জায়গাটি ধসে যেতে শুরু করেছে। এরপর লারা একটি রশি ধরে ফেলে, যেটা উপর থেকে লরেন টানছিল। এরপর সে লারাকে বাহিরে বের করে আনে, কিন্তু এই আইল্যান্ড থেকে বাইরে বের হয়ে যাওয়া এতটাও সহজ নয়। ঠিক তখনই সেখানে ট্রিনিটির একটি হেলিকপ্টার আসে, যেটাকে মিথাইস ডেকেছিল, কিন্তু তারা সকলে বুদ্ধি করে পাইলটকে তাদের গান পয়েন্টে নিয়ে নেয়। এবার যারা যারা সেখানে ছিল তারা সকলে সেই হেলিকপ্টারে চড়ে তাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এরপর লারা লন্ডনে চলে যায় আর সেই পেপারগুলোতে সাইন করে যেগুলো তার বাবার প্রপার্টিজ ছিল। আর এই কারণে সে আজ পর্যন্ত সেই পেপারগুলোতে সাইন করেছিল না, কারণ সে জানতো তার বাবা এখনো বেঁচে আছে। আর এখন যেহেতু সে নিশ্চিত হয়ে গেছে যে তার বাবা মারা গেছে, তাই সে এখন সেই পেপারসগুলোতে সাইন করেছে। এরপর সাইন করার পর যখন সে পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে সেই প্রপার্টিজ গুলো ভালোভাবে দেখছিল, তখন সে দেখতে পায় সে কোম্পানিগুলোর মধ্যে একটি কোম্পানি এমনও থাকে যে কোম্পানিটি সেই আইল্যান্ডে অনেক জিনিসপত্র পাঠাচ্ছিল। এবার লারার সন্দেহ হয় আর সে আবারও সেই রুমটিতে চলে যায় যেখানে তার বাবার রেকর্ডের টেপটি পেয়েছিল। আর যখন সে ট্রিনিটির ফাইল দেখে, তখন সে জানতে পারে যে এটা একটা অ্যানশিয়েন্ট অর্গানাইজেশন যেটা সুপার ন্যাচারাল জিনিসগুলোকে কবজা করতে চায়, যাতে করে তারা যে কোনো মানুষকে তাদের গোলাম বানাতে পারে। তার বাবার সাথে যে বিজনেস পার্টনার অ্যানা থাকে, সে আসলে ট্রিনিটির একজন এজেন্ট। আর সে লারার কাছ থেকে যে কাগজপত্রতে সাইন করিয়ে নিয়েছে, সে কাগজপত্র অর্থাৎ যে প্রপার্টিজ গুলো আছে, এই সবকিছুর দখল দায়িত্ব এখন আর লারার নেই। এখন সবকিছু চলে গেছে টেনার কাছে, অর্থাৎ সেই ট্রিনিটির এজেন্টের কাছে। কিন্তু লারা হার মানার মতো মেয়ে না। সে ট্রিনিটি আর অ্যানার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়। এরপর লারা সেই শপে যায় যেখানে সে তার বাবার দেওয়া পেন্ডেন্টটি বন্ধক রেখেছিল। সে তার টাকা শোধ করে দেয় এবং তার বাবার দেওয়া পেন্ডেন্টটি ফিরিয়ে নেয়। তখনই সে দেখতে পায় তার কাছে সেখানে অনেকগুলো হাতিয়ারও ছিল। লারা সেখান থেকে 2টি গানস কিনে নেয়, যেটা ট্রিনিটির সাথে লড়াইয়ের একটি আভাস ছিল। আর এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।